নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আজ আবার একবার স্বাগতম। আমরা কারকের একাধিক ক্লাস নিয়ে পরপর আলোচনা করেছি বিগত কয়েকদিন ধরে। আজকে আমরা আলোচনা করব যে কারকেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশটির নাম হচ্ছে বিভক্তি, যাকে ছাড়া আমরা কথা বলতেই পারবো না। অর্থাৎ আমরা কোনো কথা লিখতে পারবো না, আমরা কোনো বাক্য তৈরি করতে পারবো না, কোনো কিছুই হবে না। এই বিভক্তি সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। আমরা গত দিনের ক্লাসে আলোচনা করেছিলাম সম্বন্ধ পদ, তার আগের দিনের ক্লাসেও সম্বন্ধ পদ আলোচনা করেছিলাম। তার আগে পরপর কর্তৃকারক থেকে শুরু করে একেবারে অধিকরণ কারক পর্যন্ত প্রত্যেকটি কারকের বিস্তারিত আলোচনা, শ্রেণীবিভাগ থেকে শুরু করে উদাহরণ, প্রত্যেকটি বিষয় আলোচনা করেছি। আপনারা যারা এখনো পর্যন্ত এই কারকের ক্লাসগুলো দেখেননি, আপনাদের অনুরোধ করব যে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন একবার। তাহলে কেন এই বিভক্তির প্রয়োগ, বিভক্তি কি কাজ করে, সেই কাজগুলো আমরা জানতে পেরে যাব। যাই হোক, আমরা আজকে আসি বিভক্তির ক্লাসে। বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে বিভক্তি কি? শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি। এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে ওই ধাতুগুলো বা শব্দগুলো পদে পরিণত হয়, আর পদে পরিণত হলেই তা বাক্যে প্রযুক্ত হওয়ার মতো যোগ্যতা লাভ করে। তাহলে বিভক্তির গুরুত্ব রয়েছে। আমরা বললাম, যদি বাক্যে কোনো একটা শব্দ বা কোনো একটা ধাতু যদি যোগ হওয়ার বা বাক্যে ব্যবহার হওয়ার যোগ্যতাটাই তার না থাকে, তাহলে আমরা বাক্যই তৈরি করবো কি করে? তাহলে অতএব বিভক্তির গুরুত্ব রয়েছে। বিভক্তির গুরুত্ব তাহলে রয়েছে, কারণ আমরা যদি কোনো একটা শব্দকে বা ধাতুকে বাক্যে যুক্ত করবার যোগ্যতা অর্জন করতে না দেখি, তাহলে বাক্যটা আমরা তৈরি করব কি করে? অর্থাৎ ওই শব্দ বা ধাতুগুলোকে নিয়েই তো বাক্য তৈরি হবে, বা শব্দ বা ধাতুগুলোর সঙ্গে আরো কিছু যুক্ত করে সেটাকে পদে পরিণত করতে হবে। পদ যদি সে তার গঠিত না হয়, তাহলে বাক্য কিভাবে গঠিত হবে? এই কারণেই আজকের বিভক্তির ক্লাস। তাহলে আমরা জানলাম যে বিভক্তি বলতে মূলত বোঝায় যে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদে পরিণত হয়, এবং পদে পরিণত হলে তা বাক্যে প্রযুক্ত হতে পারে। এখন এই দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে বিভক্তি মূলত দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটি হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি বলতে কি বুঝবো? মূলত শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদে পরিণত হয়, মানে পদ গঠন করে, সেই বিভক্তিগুলোকে, অর্থাৎ সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে আমরা বলবো শব্দ বিভক্তি। যেমন কি এ বিভক্তি, কে বিভক্তি, রে বিভক্তি, তে বিভক্তি, এইগুলো হচ্ছে শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি মূলত কি কাজ করে? কাজ হচ্ছে তার যে কোনো পদকে বা বাক্যের যে এমন কিছু পদ তিনি তৈরি করবে শব্দ বিভক্তি, সেই পদগুলো হচ্ছে বাক্যের মধ্যে নির্দেশ করবে সম্বন্ধ, বচন, কারক ইত্যাদি নির্দেশ করবে। তাহলে শব্দ বিভক্তি এমন কিছু পদ তৈরি করবে, সেই পদগুলো বাক্যের মধ্যে বচন, সম্বন্ধ, কারক ইত্যাদি নির্দেশ করবে। এবার আসি ধাতু বিভক্তির কথায়। আমরা শব্দ বিভক্তি পরে যাচ্ছি আরো ডিটেলসে। ধাতু বিভক্তি কাকে বলে? আমরা শব্দ বিভক্তিতে দেখলাম যে শব্দের সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে, দিয়ে তাকে পদে পরিণত করছে। ধাতুর ক্ষেত্রেও সেই তাই একই ব্যাপার, যে ধাতুর সঙ্গে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে, যেগুলো যুক্ত হবার ফলে সেই ধাতুটিকে একটা কার্যমূলক ক্রিয়া বিভক্তিতে, মানে ক্রিয়াপদে পরিণত করবে, কার্যমূলক ক্রিয়াপদে পরিণত করবে। তাহলে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে তখন বলা হবে ধাতু বিভক্তি। তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি ওই ধাতুটিকে কার্যমূলক ক্রিয়াপদে পরিণত করে, তখন তাকে বলবো আমরা ধাতু বিভক্তি। যেমন ধাতু বিভক্তি কি কাজ করে? ধাতু বিভক্তি আমরা মানে যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞার মধ্যেই দেখতে পাচ্ছি, মূলত ক্রিয়ার কাল নির্দেশ করবে, ক্রিয়ার পুরুষ নির্দেশ করবে ইত্যাদি নির্দেশ করবে হচ্ছে ধাতু বিভক্তি। এখন শব্দ বিভক্তি তো আমরা জানলাম, শব্দ বিভক্তি কাকে বলে, অর্থাৎ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তথা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে বলা হবে শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তি হচ্ছে মূলত 5টি প্রকার রয়েছে বাংলায়। কত প্রকার? 5টা প্রকার। কি কি সেগুলো? এ, কে, রে, তে, আর হচ্ছে র। এ, কে, রে, তে, র। কিন্তু আমরা শব্দ বিভক্তির কাজ কি সেটা যখন দেখলাম, শব্দ বিভক্তি
শব্দকে পদে পরিণত করলো, করে বচন, সম্বন্ধ আর কারক নির্দেশ করে, এই কথা বলেছি। তাহলে কারক আমরা কতগুলো জানি? আমরা কারকের ক্লাসে এর আগে জেনেছি কারক হচ্ছে 6টা, অর্থাৎ 6 রকম কারক। কিন্তু তার সঙ্গে আরো কিছু রয়েছে, সম্বন্ধ পদ রয়েছে, সম্বোধন পদ রয়েছে। এবার আমরা বিভক্তির কথা বললাম কটা? শব্দ বিভক্তি মাত্র 5টা। তার মধ্যে সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র, অর্থাৎ নিজস্ব বিভক্তি। র বিভক্তি অন্য কোনো কারকে ব্যবহৃত হয় না, মূলত সম্বন্ধ পদেই ব্যবহৃত হয়। তাহলে সম্বন্ধ পদ একটা বিভক্তি নিয়ে নিল, থাকলো কটা? 4টে বিভক্তি থাকলো। 4টে বিভক্তি আর কারক কতগুলো? 6টা কারক। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলা শব্দ বিভক্তির সংখ্যা রীতিমতো কম, তথা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের জন্যই শব্দ বিভক্তির সঙ্গে সঙ্গে বাংলায় আরেকটি বিভক্তির কথা বা বিভক্তির যে প্রবেশ লক্ষ্য করা গেছে বা বিভক্তিকে নিয়ে আসা হয়েছে, সেই বিভক্তিটির নাম হচ্ছে শূন্য বিভক্তি তথা অবিভক্তি। কেন শূন্য বিভক্তি বা অবিভক্তি? কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কারকের ক্ষেত্রে বিভিন্ন কারকের বিভিন্ন রকম বিভক্তি, কিন্তু 6টা কারকের 4টে বিভক্তি দিয়ে সম্পূর্ণ ঘাটতি পূরণ করা যাচ্ছে না বলেই এই শূন্য বিভক্তি বা অবিভক্তির প্রয়োগ করা হয়েছে। এই শূন্য বিভক্তি বা অবিভক্তি কি? শূন্য বিভক্তি হচ্ছে এমন একটা বিভক্তি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হবে, দিয়ে শব্দটিকে পদে পরিণত করবে, কিন্তু করলেও ওই শূন্য বিভক্তি নিজে অপ্রকাশিত থাকবে, অর্থাৎ তাকে দেখা যাবে না। অর্থাৎ কোনো একটা পদে একে, রেতে, র, এই 5টা বিভক্তির মধ্যে একটাও না থাকলে বুঝে নিতে হবে যে ওই পদটির মধ্যে শূন্য বিভক্তি রয়েছে, এবং সেই শূন্য বিভক্তি কি রূপে ব্যবহার করা হয়? অরূপে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি বলা হয় দিন, দিন কথাটির মধ্যে না এ আছে, না রে আছে, না কে আছে, না তে আছে, না র আছে, কিছুই নেই, তার মানে এখানে অবিভক্তি আছে। তাহলে দিন যুক্ত অ, এই হলো শূন্য বিভক্তি। এরকম একাধিক উদাহরণ আমরা দিতে পারি। আমরা সেই উদাহরণগুলোর দিকে যাবো না, আমরা বিষয়টা কি সেটা বুঝবো। বিষয়টা হচ্ছে কি, আমরা দিন বললাম, যদি আরো একটা উদাহরণ বলি, আমরা বললাম আম। আম কথাটার মধ্যে দিয়ে কি বুঝবো? আম ও আম, কিন্তু এখানে দেখা যাচ্ছে এ, কে, রে, তে, র, এই 5টার মধ্যে কোনো বিভক্তি নেই। কিছু নেই মানে, অথচ এটা একটা পদ বোঝাচ্ছে। পদ বোঝাচ্ছে কারণ এটি বাক্যে প্রযুক্ত হওয়ার যোগ্য। এই আম পদ দিয়ে, দিন পদটিও বাক্যে প্রযুক্ত হওয়ার যোগ্য, এগুলো পদ বোঝাচ্ছে, তাই এগুলোর সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়ে আছে। এই শূন্য বিভক্তি কিভাবে, কি রূপে রয়েছে? অরূপে রয়েছে, অর্থাৎ শূন্য বিভক্তির চিহ্ন হচ্ছে মূলত অ। কিন্তু এই অ সবসময় পদের মধ্যে অপ্রকাশিত অবস্থায় থাকে, যা প্রকাশিত হয় না। তবে এই শূন্য বিভক্তি তাহলে কাজটা কি? বাক্যটাকে পদে পরিণত করলো, মানে শব্দটিকে পদে পরিণত করলো। অনেক সময় দেখা যায় যে একই শব্দ বিভক্তি, অর্থাৎ একে র, একই শব্দ বিভক্তি ধাক্কা সামলাতে সামলাতে বাক্যের যে গতিটা, অর্থাৎ বাক্যের যে গতি, সেই গতিটা শ্লথ হয়ে পড়ে। আর এই শ্লথ হওয়া থেকে নিবৃত্ত পেতে, অর্থাৎ শ্লথ হওয়া থেকে মুক্তি পেতেই শূন্য বিভক্তির ব্যবহার। অর্থাৎ শূন্য বিভক্তি তাহলে কি করবে? বাক্যকে আরো শ্রুতিমধুর করে তোলে। শূন্য বিভক্তি বাক্যকে আরো শ্রুতিমধুর করে তোলে। তবে এ তো গেল 5টা শব্দ বিভক্তি, তার মধ্যে একটা সম্বন্ধ পদের বিভক্তি র সাই হয়ে যাচ্ছে, বাকি 4টে বিভক্তি নিয়ে 6টা কারক তৈরি হচ্ছে। সেই 4টে বিভক্তির সঙ্গে আরো একটা বিভক্তি যুক্ত হয়ে 6টা কারক হচ্ছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। কিন্তু এর সঙ্গে আরো একটা বিষয় রয়েছে বা আরো একটা উপায় রয়েছে, যে শব্দ বিভক্তির ঘাটতি পূরণে সাহায্য করে বা ঘাটতি পূরণে সাহায্য করবে। সেটি হচ্ছে অনুসর্গ। আমরা অনেক সময় দেখেছি যে অনুসর্গের ব্যবহারের দ্বারা শব্দ বিভক্তির ঘাটতি পূরণ করা হয়েছে। অনুসর্গ কোনগুলো? দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গগুলো। আমরা সংস্কৃতের যখন বিভক্তির বিষয়টা পড়বো তখন আমরা জানবো, বা সংস্কৃতের যদি বিভক্তির বিষয়টা আমরা দেখি তখন দেখবো যে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এই প্রত্যেকটি বিভক্তির মধ্যে কোথাও আছে দ্বারা, দিয়ে, কর্তৃক, কোথাও আছে থেকে, হইতে, কোথাও আছে এ, তে, কোথাও আছে শুধুমাত্র শূন্য বিভক্তি, কোথাও আছে কে বিভক্তি। এই বিভক্তিগুলো আমরা সংস্কৃতের 7টা বিভক্তি, যেটা সেই 7টা বিভক্তির মধ্যে আমরা লক্ষ্য করি। কিন্তু বাংলায় এই দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, থেকে ইত্যাদি সব হচ্ছে অনুসর্গ রূপে প্রযুক্ত হয়। আর এই অনুসর্গগুলো অনেক সময় শব্দ বিভক্তির ঘাটতি মেটাতে সাহায্য করে এবং ঘাটতি মেটাতে ব্যবহার করা হয়। আমরা অনুসর্গ কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো এক ক্লাসে, যেখানে যখন আমরা উপসর্গ এবং অনুসর্গ একসঙ্গে পড়াবো তখন আমরা অনুসর্গের বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আমরা এবার দেখি ধাতু বিভক্তির দিকে। তাহলে শব্দ বিভক্তি কি আমরা জেনে গেলাম, শব্দকে পদে পরিণত করছে, কারকের ক্ষেত্রে শব্দ বিভক্তি কারক নির্দেশ করছে। দেখা যাচ্ছে শব্দ বিভক্তি
বা সম্বন্ধ নির্দেশ করছে। আবার বচনের ক্ষেত্রেও শব্দ বিভক্তি ব্যবহৃত হয়, এক বচন, বহু বচন ইত্যাদির ক্ষেত্রে। এরপরে আমরা আসবো ধাতু বিভক্তি। ধাতু বিভক্তি কাকে বলে আমরা জানলাম, যে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো ধাতুর সঙ্গে যুক্ত হবে, দিয়ে কার্যমূলক একটা ক্রিয়াপদে পরিণত করবে, তাকে ধাতু বলবো। এবং এই ধাতু মূলত কাজ কি, ধাতুর কাজ হচ্ছে ক্রিয়ার যে কাল, সেই কালটাকে আর পুরুষটাকে নির্দেশ করবে। পুরুষ বলতে আমরা কি জানি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। উত্তম পুরুষ মানে শর্টে আমরা বলে রাখছি এখন, যে উত্তম পুরুষ বলতে আমি বা আমরা বোঝাবে, আমি আমরা। মধ্যম পুরুষ তুমি তোমরা বোঝাবে। আর প্রথম পুরুষ হচ্ছে সে, তারা, তিনি ইত্যাদি বোঝাবে। এই হচ্ছে পুরুষ। এই পুরুষ নির্দেশ করে হচ্ছে ধাতু বিভক্তি। এরপরে এই ধাতু বিভক্তি এখন অনেকগুলো প্রকার রয়েছে। ধাতু বিভক্তির অনেকগুলো প্রকার রয়েছে। মূলত ধাতু বিভক্তি হচ্ছে মূলত 4টে প্রকার রয়েছে, মানে উৎপত্তির দিক থেকে বিচার করলে। কি কি? একটা হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু, দ্বিতীয়টি হচ্ছে সাধিত ধাতু, আরেকটি হচ্ছে সংযোগমূলক ধাতু, আর একটা হচ্ছে যৌগিক ধাতু। তাহলে আমরা আজকের এই ক্লাসে এই প্রত্যেকটি ভাগের, অর্থাৎ ধাতুর যে শ্রেণীবিভাগটা আমরা জানলাম, যে সিদ্ধ বা মৌলিক ধাতু, সাধিত ধাতু, সংযোগমূলক ধাতু এবং যৌগিক ধাতু, এই 4টে ধাতুর একাধিক প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো সম্পর্কে এবং সেই ধাতু থেকে উৎপাদিত যে ক্রিয়াপদ বা উৎপন্ন যে ক্রিয়াপদগুলো রয়েছে, সেই ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরের ক্লাসে করব। কিন্তু আপাতত আমরা এই যে শ্রেণী বিভাগটা, অর্থাৎ 4 প্রকার যে ধাতু, সেই ধাতুও একাধিক প্রকার রয়েছে, 4 প্রকার ধাতুর একাধিক প্রকার রয়েছে, সেই একাধিক প্রকারগুলো সম্পর্কে আজকে আমরা প্রাথমিকভাবে আগে জেনে নিই। কি কি? যেমন সিদ্ধ বা মৌলিক ধাতু বলতে কি বুঝবো আমরা? সিদ্ধ বা মৌলিক ধাতু হচ্ছে যে ধাতুটা স্বয়ংসিদ্ধ, অর্থাৎ নিজে নিজেই কোনো কারোর সাহায্য ছাড়া যে ধাতু তৈরি হয়েছে, তাকে বলবো সিদ্ধ ধাতু। যেমন উদাহরণ আমরা কয়েকটা দেখি, কর সিদ্ধ ধাতু, বল সিদ্ধ ধাতু, চল সিদ্ধ ধাতু। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কোনো এর সঙ্গে প্রত্যয় যুক্ত করা হয়নি, বা অন্য কোনো শব্দ বা অন্য কোনো ধাতুও যুক্ত করা হয়নি। তাহলে কর, চল, বল ইত্যাদি হচ্ছে সবই লেখ, পর, খেল, প্রত্যেকটি হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু। এইবার এই মৌলিক বা সিদ্ধ ধাতুর অনেকগুলো প্রকার রয়েছে। অর্থাৎ এই যে মূলভাবে তৈরি হচ্ছে ধাতুগুলো বা তৈরি হয়েছে, সেগুলো কোথা থেকে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, এটাও তো আমাদের জানবার বিষয়। এর অনেকগুলো প্রকার রয়েছে। একটা হচ্ছে সংস্কৃত ধাতু, অর্থাৎ সংস্কৃত থেকে জাত ধাতু। দ্বিতীয়টি হচ্ছে যে তদ্ভব ধাতু। একটা হচ্ছে সংস্কৃত ধাতু, একটা তদ্ভব ধাতু, একটা হচ্ছে অজ্ঞাতমূল খাঁটি ধাতু। কি বলা হলো? অজ্ঞাতমূল খাঁটি ধাতু। 3টে গেল। এরপরে 4 নম্বরটা হচ্ছে সংস্কৃত বিশেষ্য বা বিশেষণ, যেটা সেই বিশেষণ থেকে উৎপন্ন ধাতু। তাহলে আমরা মোট 4টে জানলাম আপাতত। কি কি জানলাম? সংস্কৃত থেকে সংস্কৃত ধাতু, তদ্ভব ধাতু, একেবারে খাঁটি ধাতু, আর একটা হচ্ছে সংস্কৃত বিশেষ্য বা বিশেষণ, সেই বিশেষ্য বা বিশেষণ থেকে উৎপন্ন একটা ধাতু। এরপরে আমরা জানবো হচ্ছে ধন্যাত্মক ধাতু এবং কাব্যে ব্যবহৃত ধাতু। এগুলো প্রত্যেকটাই হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু। এরপরে আসি সাধিত ধাতুর প্রসঙ্গে। সাধিত ধাতু আবার কি বলবো? কোনো একটা ধাতু তথা মূল ধাতু যেটা বলা হয়, সেই মূল ধাতুর সঙ্গে একটা প্রত্যয় যুক্ত করা হবে। সেই প্রত্যয় যুক্ত করে আরেকটা ধাতু তৈরি হবে, সেই ধাতুটাকে বলা হবে সাধিত ধাতু। তাহলে মূল ধাতু বা সিদ্ধ ধাতু, এর সঙ্গে একটা প্রত্যয় যুক্ত করব, সেই প্রত্যয় যুক্ত করলে আরেকটা ধাতু তৈরি হবে, সেই ধাতুটাকে বলবো আমরা সাধিত ধাতু। কিন্তু এই সাধিত ধাতু আবার কয়েকটি ভাগ রয়েছে, যেমন লেখের সঙ্গে আ প্রত্যয় যোগ করে লেখা, পড়া ইত্যাদি, এরকম অনেক কিছুই আছে। এরপরে আমরা জানবো সাধিত ধাতুর একাধিক প্রকার রয়েছে। কি কি সেই প্রকারগুলো? সেই প্রকারগুলোর নাম যেগুলো রয়েছে, সেই নামগুলো সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত নই। নামগুলো কি কি? একটা হচ্ছে প্রযোজক ধাতু। প্রযোজক ক্রিয়া কিন্তু বলিনি, প্রযোজক ধাতু। এই ধাতু থেকে তৈরি হবে প্রযোজক ক্রিয়া, সেটা পরে আমরা জানবো, আগে ধাতুটা জানি। তাহলে প্রযোজক ধাতু, প্রযোজকের আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে প্রেরণার্থক। অর্থাৎ প্রযোজক মানে হচ্ছে যিনি প্রেরণা দেন, তাকে প্রযোজক বলা হয়। তাহলে প্রযোজক বা প্রেরণার্থক ধাতু। দ্বিতীয়টি হচ্ছে নাম ধাতু, খুবই একটি জনপ্রিয় নাম বাংলা ব্যাকরণে, নাম ধাতু বা নাম ধাতুজ ক্রিয়া। এরপরে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে আমরা কি কি জানলাম? সাধিত ধাতু কত প্রকার জানলাম? 3টে প্রকার জানলাম। একটা হচ্ছে প্রযোজক বা প্রেরণার্থক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, এবং আরেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এছাড়া আর 2টো ধাতুর কথা আমরা জেনেছিলাম, একটা সংযোগমূলক ধাতু, একটা হচ্ছে যৌগিক ধাতু। এইগুলো কিভাবে উৎপন্ন হয়
সেই বিষয়েও আমরা বিস্তারিতভাবে জানবো। তবে আজকের ক্লাসে আমরা যেটুকু জানলাম সেই বিষয়গুলো কি কি জানলাম, আমরা বিভক্তি কাকে বলে জানলাম, বিভক্তি কত প্রকার, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, শব্দ বিভক্তি কিভাবে তৈরি হয়, শব্দের সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যখন একটা পদ তৈরি করে তখন তাকে আমরা বলবো শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি কত রকমের বললাম, 5 রকম আমরা জানলাম, এ কে রে তে র, এই 5 রকম। 5 রকম শব্দ বিভক্তি ছাড়াও আরও বিভক্তি রয়েছে, একটা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি বা শব্দ বিভক্তির ঘাটতি পূরণ করতে কোন কাকে বিভক্তি রূপে ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, অনুসর্গকে ব্যবহার করা হয়। এরপরে আমরা গেলাম ধাতু বিভক্তির প্রসঙ্গে। ধাতু বিভক্তিতে আমরা কি কি জানলাম, যে ধাতু বিভক্তি হচ্ছে মূলত ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে একটি কার্যমূলক ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা ধাতু বিভক্তি বলি। ধাতু বিভক্তি কি কাজ করে, কাজ করে হচ্ছে ক্রিয়াপদের কাল, পুরুষ ইত্যাদি নির্দেশ করে। ধাতু বিভক্তির উৎপত্তি অর্থাৎ উৎপত্তি অনুসারে এই ধাতুগুলোকে কয়েকটি ভাগে ভাগও করা হয়। কিভাবে ভাগ করা হয়, একটা মৌলিক বা সিদ্ধ ধাতু, একটা সাধিত ধাতু, একটা সংযোগমূলক ধাতু, আর একটা হচ্ছে যে যৌগিক ধাতু। আবার এই মৌলিক বা সিদ্ধ ধাতু কাকে বলবো, যেটা মূল ধাতু, এর কতগুলো প্রকারভেদের কথা জেনেছি, সংস্কৃত ধাতু, তদ্ভব ধাতু, তারপরে যে খাঁটি ধাতু যেটাকে বলা হয়, খাঁটি ধাতু যেটা বলছি আমরা, তার সঙ্গে হচ্ছে যে সংস্কৃত বিশেষ্য বা বিশেষণ থেকে উৎপন্ন একটা ধাতু, তার কথাও আমরা জেনেছি, ধন্যাত্মক ধাতুর কথা জেনেছি, সেই সঙ্গে আমরা জেনেছি যে কাব্যে ব্যবহৃত ধাতুর কথা। এরপর আমরা সাধিত ধাতুর প্রসঙ্গে এসে জানলাম যে কি সাধিত ধাতু 3টে প্রকার জানলাম, একটা প্রযোজক, একটা প্রেরণার্থক, প্রযোজক বা প্রেরণার্থক। তারপর আমরা কি জানলাম, যে নাম ধাতু, এবং তার সঙ্গে আমরা জানলাম হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এছাড়া সংযোগমূলক আর যৌগিক ধাতু অর্থাৎ ধাতুর ভাগের মধ্যে পড়ছে, অর্থাৎ উৎপত্তির বিচার থেকে। তাহলে আজকের ক্লাসে আমরা এই ধাতুর যে বিভাজনগুলো অর্থাৎ শ্রেণী বিভাগগুলো সেইগুলো জেনে রাখলাম। আমরা পরবর্তী ক্লাসে জানবো এই ধাতুর শ্রেণীবিভাগের সঙ্গে প্রত্যেকটি ধাতুর সংজ্ঞা এবং উদাহরণ, এবং তার সঙ্গে সেই ধাতুর সঙ্গে কোন বিভক্তিগুলো যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে কোন ক্রিয়াপদ তৈরি করছে। যেমন আমরা কয়েকটা সংক্ষেপে বলে রাখি, যদি বলি যে ওই যে প্রযোজক ধাতু বা প্রেরণার্থক যে ধাতু, এই ধাতু থেকে কোন প্রত্যয়টা যুক্ত হবে বা কোন বিভক্তিটা যুক্ত হবে, যুক্ত হয়ে যে ক্রিয়াপদটি তৈরি হবে তার নাম হবে হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক নাম ধাতু থেকে নাম ধাতুজ ক্রিয়া, কর্মবাচ্যের ধাতু থেকে কর্মবাচ্যের ক্রিয়া, আবার সংযোগমূলক ধাতু থেকে সংযোগমূলক ক্রিয়া, যৌগিক ধাতু থেকে যৌগিক ক্রিয়া ইত্যাদিগুলো গঠিত হবে। সেই বিষয়গুলো কিভাবে হচ্ছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আশা করছি ক্লাস ভালো লেগেছে বা এই ক্লাস থেকে আপনারা নতুন কিছু তথ্য পেয়েছেন। যদি এই ক্লাস থেকে উপকৃত হন, অনুরোধ করব আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তী ক্লাস আমাদের আগামীকালই আসতে চলেছে। আপনারা যারা নিয়মিত বাংলা ব্যাকরণ চর্চা করছেন বা বাংলা সাহিত্য চর্চা করছেন তারা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত হতে পারেন। ধন্যবাদ।